তোমরা সবাই আসছো, আমি খুব খুশি হয়েছি। কয়েকদিন যাবত আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি চিন্তা করেছি আমার যত সহায় সম্পত্তি সব তোমাদের মাঝে ভাগ করে দিই। আমার রাখো তো তোমার সম্পত্তির হিসাব। আমি কি তোমার অন্যান্য ছেলেদের মতো নাকি যে সেই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দেবো? আমি এসেছি আমার মাকে দেখতে। আচ্ছা, তুমি যে অসুস্থ এটা আমাকে আগে বলবে না? তোমার ছেলে একটা বিজনেসম্যান, আমার বিজনেস পার্টনার আছে না মিস্টার আকাম, ওকে বললেই তো একটা এয়ার অ্যাম্বুলেন্স না, এখানে জায়গা হতো না, নিদেন পক্ষে একটা হেলিকপ্টার পাঠিয়ে দিত। মা যদি এখন সত্যি সত্যি বলে হেলিকপ্টার আনতে, তখন কি করবা? আরে মা তোমার মতো বলদ না, হেলিকপ্টার চাবে না। হ্যাঁ মা, যা বলছিলাম, তুমি বললেই একটা হেলিকপ্টার এনে তোমাকে বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে নিয়ে যাওয়া যেত। আরে ভাইয়া, কি বলতেছো তুমি এসব? হসপিটাল যদি নিজে হেঁটে হেঁটে মার কাছে চলে আসে, তো মা কষ্ট করে হসপিটালে যাবে কেন? মা, তুমি কি জানো না তোমার ছেলে নিজে একজন হসপিটাল? হসপিটাল না ডাক্তার। আরে ডাক্তার হসপিটাল একই কথা। একটা হসপিটালে গিয়ে মানুষ যে পরিমাণ চিকিৎসা পায়, সেই পরিমাণ চিকিৎসা তো আমি মাকে দিতে পারবো। দেখি মা, তোমার পেপারস গুলো কোথায়? মার কি তুমি উল্টা পুল্টা লিখে দিব নাকি প্রেসক্রিপশনে? আরে মা, তাড়াতাড়ি বললেই তো আমাদের লাভ। আচ্ছা মা, কে তোমাকে ওষুধ লিখে দিছে? ছাগল নাকি? কোনো লেখাপড়াই তো করে নাই। হইছে ভাইয়া, তোমার আর মাকে প্রেসক্রিপশন দিতে হবে না। আমি মায়ের জন্য তাজা তাজা শাকসবজি নিয়ে এসেছি, মাছ মাংস নিয়ে এসেছি। মা এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বলছে তোমারে মা এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তোমার মাথায় কি ঘিলু নাই? তুমি কি কিচ্ছু বোঝো না? তোমাকে দিয়ে যে কিচ্ছু হবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর এই জন্য আমি আম্মাজানের জন্য পড়া পানি নিয়ে এসেছি। একটু ওয়েট করেন, বের করতেছি। এই যে আম্মাজান, আপনি যদি এই পড়া পানিটা খান, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। নেন, খান খান। বাহ 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 বাহ, ভাবি আপনি দারুণ একটা কাজ করেছেন। আপনার মতো প্রত্যেকটা নারী হওয়া উচিত। বাহ, তুমি তো ভালো করে জানো আমি নারী জাতিকে কতটা সম্মান করি, ভালোবাসি। আর সেজন্য তো আমি ওমেন পাওয়ারের বিজনেস করি, তাই না? আচ্ছা, তোমার লোকজন সেবা যত্ন করার দরকার আছে, সেটা তো আমাকে আগেই বলতে পারতে। আগে যদি তুমি আমাকে বলতে, তাহলে তোমার জন্য নার্স, বুয়া এসবের ব্যবস্থা করতাম। কেন বললে না মা আমাকে? বলো না। আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমি মার কাছে আসি, কিন্তু তুমি তো আমাকে আসতেই দিলে না। এখন আবার নার্স, বুয়া এই সমস্ত ঠিক করার কথা বলছো। তুমি যদি আমাকে আসতে দিতে, তাহলে মার্কে এই সমস্ত লোকের কোনো দরকার ছিল? তখন তো আমাকে ঠিকই বাধা দিয়েছিল, এখন আবার বড় বড় কথা বলছো। আরে বাবা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে আন্দাজি কেন কথা বলছো বলো তো? তুমি যদি ওসব কাজ ফেলে রেখে মায়ের সেবা করতে, তাহলে আমাদের বাসার দেখাশোনা কে করতে শুনে? এই জন্য তো মায়ের সুবিধার্থে আমরা নার্স এবং বুয়ার ব্যবস্থা করতাম, হয়ে গেল। আমার তো বাইরের মানুষের দরকার নাই, এসব আয়া বুয়া দিয়ে আমি কি করব? সংসারের টুকিটাকি যা কাজ সে তো মঞ্জুই করে। আমার দরকার আমার ছেলেদের, তার বউদের। কিন্তু তোরা এত দূরে দূরে থাকে যে ডাকলেও তোদেরকে পাওয়া যায় না। আরে মা, তুমি এই চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছো। তুমি জানো তোমার ছেলের কত বড় একটা গাড়ির বিজনেস, আর তুমি দূরত্ব নিয়ে টেনশন করতেছো। তুমি যদি আমাকে একটা বার ফোন দিতে বলো, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম না? বাইরে যে অটোটা করে রাখছো, সেটা ভাড়া দিছো? তুমি না আসলে কোন কথা কিভাবে বলতে হয় কিচ্ছু বুঝো না। মা জানো তো, আসলে গাড়িতেই টোটোতে চলার অভ্যাস নেই, তাই আসলে গাড়ি ভাড়াটা দিতে খেয়াল থাকে না আর কি। আর আমার গাড়িটা আনতাম, কিন্তু গ্রামের রাস্তার যা বাজে অবস্থা, একেবারে নষ্ট হয়ে যাবে, তাই আনি নাই আর কি। আরে রাখো তো তোমরা এটা সেটা। আমি মাসুদ, আমি যদি একবার ফোন করে বলতাম, তা এই এলাকার এমপি এসে আম্মুরে সেবা দিয়ে দিই। আর মা তো জানে যে তার ছেলে কেমন নেতা, অনেক বড় নেতা। এই তুমি একটা কাজ করো, তুমি ফোনটা দাও। তোর ফোনটা না নষ্ট? ও হ্যাঁ বাবা, আসলে অনেক ব্যস্ত থাকি তো, এই জন্য ফোনটা কখন নষ্ট হয়ে গেছে আমার মনেই নাই। আর কি করব, বাংলাদেশে তো ফোন ঠিক করার মতো তেমন কোনো জায়গাই নাই, সেফ জোনই নাই। কারণ যার কাছে ফোন দিব, কারণ আমার কাছে তো ফোনের সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার নাম্বার আছে, সে যদি সব নাম্বারগুলো নিয়ে নেয়, এই জন্য ফোনটা নিতে পারে না। কিন্তু আমি যদি ফোন দিতে পারতাম না, তো সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা এসে মায়ের চিকিৎসা দেবে। আরে দূর ভাই, তুমি রাখো তো তোমার রাজনীতি। সে তখন থেকে রাজনীতি 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 রাজনীতি। মা হচ্ছে অসুস্থ, মার জন্য লাগবে ওষুধ। মা তুমি তো খুব ভালো করে, আমি একজন বড় মাপের কামাজ। আমি তোমাকে এমন একটা ওষুধ দিব
যেটা খাইলে তুমি একদম 100% সুস্থ হয়ে যাবা। আর তার থেকেও বড় কথা, এই ওষুধ খাওয়ার যে কত উপকারিতা আছে আমি তোমাকে বলি। মানে ধরো তুমি যদি রাত 3টার সময়ও আস্ত একটা বোয়াল তোমাকে দেওয়া হয়, তুমি পুরোটা খেয়ে ফেলতে পারবা। তুমি এত শক্তিশালী হয়ে যাবে, এত এনার্জেটিক হয়ে যাবে। আরে তুমি সব কি বলছো? সবাই তো বুঝে যাবে। সবাইকে এসব গায় নাকি পাগল, বুঝবে না। শোন, এসবের কোনো কিছুরই আমার দরকার নেই। আমার বয়স বাড়ছে, আমি কয়দিন বাঁচবো কে জানে। তাই তোদেরকে দেখতে ইচ্ছে করলো, ডাকলাম। আমি যদি আমার সম্পত্তি তোদের মাঝে ভাগ করে দিয়ে যেতে পারি তাহলে আমি শান্তি পাবো। তাহলে তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করতে বলছি। মঞ্জু, সবার জন্য খাবার রেডি কর। আচ্ছা ভাইজান, আপনারা সবাই হাত মুখ ধুইয়া খাবার রেডি করতেছি। হ্যাঁ, এই করো কি করো কি? এই তুমি ভুলে গেছো এই লাগেজটা আমাকে দিয়েছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় কোটিপতি মুকেশ হাপানি। তুমি এটা এইভাবে ব্যবহার করছো কেন? আরে বড় ভাই, তোমার বন্ধু না, তোমার বন্ধু তো হাঁপানি হবে, হাঁপানি রোগের রোগী হবে। আচ্ছা শোনো, তোমার বন্ধুর যদি বেশি সমস্যা হয়ে যায় আমার হসপিটালে পাঠিয়ে দিও, ফ্রি চিকিৎসা করে দেব। হয়েছে দেবর সাহেব, আপনার ভান ধরতে হবে না। আপনি যে ডক্টর না সেটা কিন্তু আমরা সবাই জানি। আপনার ওষুধ খেয়ে রোগী বাঁচবে কিনা মরে যাবে সেটারই তো কোনো গ্যারান্টি নেই। ভাবি, আর আপনার জামাই যে শিল্পপতি না সেটা আমরা সবাই জানি। সুতরাং আমাদের সামনে মুকেশ হাঁপানি আম্বানি এদের ডায়লগ দিবেন না, আমার সামনে দিয়ে, ঠিক আছে? দেখুন ভাবি, আপনি কিন্তু বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। ভাইয়া, তুমি ভাবির সাথে এভাবে কথা বলতে পারো না। কি ব্যাপার? আপনি আমার স্বামীর সাথে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন কেন? খবরদার, খবরদার আমার স্বামীর সাথে ঝাড়ি দিয়ে কথা বলবেন না। আমার স্বামীর সাথে শুধুমাত্র আমি ঝাড়ি দিয়ে কথা বলবো, আর কেউ ঝাড়ি দিয়ে কথা বলতে পারবে না। আর আপনারা তো খুব ভালো করেই জানেন আমার বাবা হলো একজন বিশিষ্ট অস্ত্র ব্যবসায়ী। বেশি কথা বললে না এক গুলি দিয়ে মাথার খুলি উড়িয়ে দিব। থাক সাগর, তুমি আর কথা বাড়িও না তো, চলো ভেতরে চলো। মহিলা মানুষ বলে ছেড়ে দিলাম। আরে সাগর ভাই, মহিলা মানুষ দেখলে কি আপনি আবার ছাইরা দেন নাকি? আপনার তো মহিলা মানুষ দেখলেই মন চায় আপনার ওমেন পাওয়ারের ব্যবসার মধ্যে ঢুকাই দিন। ওমেন পাওয়ারের ব্যবসার নাম করে ঢাকার মধ্যে কি ব্যবসা করেন সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আর আপনি যে গাড়ির ব্যবসা নিয়ে রাস্তায় 10 টাকা করে চাঁদা তুলেন, এটা কিন্তু আমরা সবাই জানি। আর মারে কি বলেন যে আপনি গাড়ির ব্যবসা করেন। মাসুম ভাই শুনেন, আপনি যে নিজের বিশাল বড় নেতার পরিচয় দিয়া নাতাগো পিছনে সায়ের কাপড়ে ঘোরাঘুরি করেন, আমরা কিন্তু সেটা জানি। আপনি তো বাজার সদাই করে দিয়ে কুল পান না নেতাগো বাসার। রাজনীতি কি করবেন? সম্মান করে কথা বলা উচিত। ও কিন্তু তোমার বড় ভাই হয়। ভাবি, সম্মানের কথা আর বললেনই না। ভাই যে সমস্ত কাজকর্ম করে, মানে নেতাদেরকে চাটতে চাটতে বংশের মান সম্মান সবকিছু ধুলাই মিশা দিচ্ছে। মান সম্মান আর কোথায় থেকে আসে? আর আপনি শুধু শুধু চাচামেচি। হ্যাঁ, ও তো একদম ঠিক কথাই বলেছে। আর ভাবি শুনুন, আপনি কিন্তু আমার স্বামীর সাথে এমন উচ্চস্বরে কথা বলতে পারেন না। তোরা কি দাঁড়ায় দাঁড়ায় ঝগড়াই করবি? ঘরে আসবি না? মঞ্জু, সবাই ঠিক মতো খাবার দে। সন্তানরা যতই বড় হোক মায়ের কাছে সবসময় ছোটই থাকে। তোরা কি করছিস? নিজের প্রতি কোনো যত্ন নেস না। না কেমন শুকায় গেছে। বাপি নে, এই যে ভালো করে নে, খাবারটা নে। আহা মা, তুমি কেন যে তোমার বাকি ছেলেদের সামনে আমাকে বেশি আদর করো? আরে সবাই তো বুঝে যাবে যে তুমি আমাকে সবচেয়ে বেশি আদর করো, ভালোবাসো, আর তখন জায়গা জমির ব্যাপারে আমার সাথে হিংসা করো। আর তাছাড়া তোমার এই বিশাল প্রপার্টি এবং বিজনেস দেখার জন্য যে মেধা বুদ্ধি দরকার সেটা কিন্তু তোমার বড় ছেলে ছাড়া আর কারোর মধ্যে নাই। ভাইয়া, তেলবাজি কম করো। তুমি এটা ভাইবো না যে মার সাথে তেলবাজি করলে, মারে তেল দিলে তোমার মা সব সম্পত্তি লেখা দিয়ে দিবে। মা কিন্তু জানে তার কোন ছেলের হাতে তার সম্পত্তি নিরাপদ। মার সম্পত্তির সবচেয়ে বড় ভাগটা মা তার এই ডাক্তার ছেলেকে দিবে। আহা ভাইয়া, এইখানে আমরা সবাই মিলে খেতে বসেছি, এইখানে সম্পত্তির কথা না তুললেই ভালো হয়। আর তাছাড়া মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর মাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে মা তাকে খুব ভালো করেই চেনে।
তাই না মা, বলো? মা কাকে সব থেকে বেশি ভালোবাসে সেটা আমি জানি না, তবে একটা কথা আমি জানি, মা আমাকে নিয়ে সবসময় গর্ববোধ করে। আরে গর্ববোধ করাটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি তো ওমেন পাওয়ারের ব্যবসা করি, আর প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন থাকে ছেলেরা বড় হয়ে নারীদের জন্য কিছু একটা করবে। আমি তাই করছি। আর তাছাড়া মা, তুমি যদি সয় সম্পত্তির ভাগটা মানে এক কথা আমাকে দিয়ে দাও, সবকিছু আমাকে লিখে দাও, তাহলে প্রত্যেকটা মানুষ তোমাকে বাহাবা দেবে, তোমাকে বলবে ভালো একটা কাজ হয়েছে, তুমি গর্ববোধ করতে পারবে। বুঝতে পেরেছো? আরে সাগর ভাই শোনো, শুধু গর্ব করলেই হয় না, এই বয়সে মার হচ্ছে ঘোরাঘুরির শখ থাকতে পারে, সেই শখগুলো পূরণ করার যে যোগ্য ছিল সেটাকে আমার ছাড়া কেউ আছে নাকি? আমার গাড়ির ব্যবসা, ট্রাভেল এজেন্সি বলতে পারো। আমি তো দেশের বাইরেও এখন মানুষ পাই, মাকে নিয়ে ইটালি, রোম, প্যারিস, ফ্রান্স সব জায়গায় ঘুরে আনবো। ঠিক আছে, মার মন জয় করা তোমাদের পক্ষে এখন আর সম্ভব না। আর মার কাছে তো মন জয় করার কিছু নেই, আমি জানি মা গোপনে গোপনে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ, একদম ঠিক বলছো ভাই। আপনারা সব কথাই কইলেন, কিন্তু কেউ আসল কথাটাই কইলেন। এই জমি জায়গা যতটা সহজ মনে করতেছেন নিয়ন্ত্রণ করা, আসলে কিন্তু সহজ না। এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আমাদের জমির দলিল, টাকা পয়সা, মায়ের যত গহনাগাটি আছে, এইগুলো নিয়ন্ত্রণ করতে বুদ্ধি হইলেই শুধু চলবে না, এর জন্য প্রয়োজন পাওয়ার, শক্তি। সেই পাওয়ারটা আল্লাহ দিল, মা আমারে দিচ্ছে না, আপনার সন্তান হিসেবে আল্লাহ আমারে দিচ্ছে। আরে আমার নেতা আর 6 মাস পরে এমপি নির্বাচনে আমার নেতা তো কনফার্ম এমপি। ওই নেতা যখন মারা যাবে না, তারপর এমপি হবে কে? আরে এমপি তো আল্লাহ দিলে আমি হব, আর আমি যখন এমপি তখন তো তোমরা এমপির ভাই, তাই না? আর একজন এমপির মা কখনো ভুল করতে পারে না, তাই না মা? আমার মা বুঝছে এই সম্পত্তি একমাত্র আমি রক্ষা করতে পারি, তাই না মা? বলো। মাসুদ ভাই, সব জায়গায় এরকম ভাষণ দাও কেন? হ্যাঁ, এটা হইতেছে আমাদের পরিবার, এটা তোমার কোনো রাজনীতির মঞ্চ না, রাজনীতির কোনো ফিল্ড না যেখানে দাঁড়া দাঁড়া তুমি ভাষণ দিতে। এখানে মা অসুস্থ, সেখানে কি সব উল্টাপাল্টা? আমিও সেটাই বলি মা। এই যে আপনার ছোট ছেলের মতো এত নম্র, ভদ্র, যোগ্য সন্তান কে বা আছে বলুন? আপনার অন্যান্য সন্তানদের কথা তো খুব ভালো করেই জানি যে তারা ঠিক কেমন। আর এই যে মাসুদ ভাই, আপনি কি যেন বলেছিলেন আপনি নাকি খুব বড় নেতা, এমপি, মন্ত্রী হবেন? আপনি তো রাজনীতিবিদদের জুতা পরিষ্কার করতে করতেই কুল পান না। আমার বড় বড় লেকচার। দেখো ছোট বউ, তুমি ছোটদের মতো থাকবে, বড়দের মতো নাক গলাতে এসো না। তুমি কি ভেবেছো তোমাদের কথা আমরা কেউ জানি না? তোমার জামা এই যে ফার্মেসি চালানোর নামে মাদক ব্যবসা করে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এই যে তুমি যে ব্যালেন্স ছাড়া কথাবার্তা বলো, এটা এখানে নতুন করে প্রমাণ করো না। কেন ভাবি? সত্যি কথা কইলে ব্যালেন্স নাই, তাই না? কেন মাসুদ ভাই তো নেতা গো সামসারে তো নতুন কিছু না, লজ্জার কিছু নাই। মানলাম যে সাগর ভাই মেয়ে জমি তো কি জানি ব্যবসা করে, কিন্তু দেখেন মিম ভাবি তা জানা সত্ত্বেও কি সুন্দর চুপচাপ করে বসে আছে, মুখ খোলার নাম নাই। আর আমারে কোন উচিত কথা কইলে আমার ব্যালেন্স ছাড়া, তাই না? তুলি, তুমি এটা কি বললে? আমার জামাই মহিলা নিয়ে কি ব্যবসা করে সেটা একটু তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আর তুমি আমার সামনে আমার জামাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবা, আর সেটা আমি মেনে নেব? সেটা তো আমি কিছুতেই মেনে নেব না। আর শোনো তুলি, তোমার জামাইয়ের কয়টা গাড়ি আছে, কয়টা শোরুম আছে, এখানে আমরা যারা যারা আছি তারা সবাই জানি। আমরা এটাও জানি যে তোমার জামাই শনি আটটা থেকে প্রতি গাড়ি থেকে 10 টাকা করে চাঁদা তোলে। আর তোমার মুখে যে কোনো ব্যালেন্স নাই, সেটা এই মাত্রই প্রমাণ হলো। রিমি ভাবে যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে। তুমি লজ্জা শরম ছাড়া একটা মহিলা। আর এই যে সৈকত ভাই তো নিজের ঘর বাড়ি থাকতেও সে মনি ভাবির ঘর বাড়িতে গিয়ে পড়ে থাকে। এক কথা বলতে গেলে ঘর জামাই থাকে, আর সবাইকে বলে বেড়ায় যে শ্বশুরের বিশাল প্রপার্টিস, আর শ্বশুরের ব্যবসা সে দেখাশোনা করে। আসলে তার শ্বশুর ভাইয়ের যে কি ব্যবসা আছে সেটা তো আমরা সবাই জানি। তারও কথা প্রয়োজন মনে করি না, তাই বলি না, চুপচাপ থাকি। আসলে অন্যের গসিপিং করা মহান আল্লাহ তাআলাও পছন্দ করে না। কি বলো তুমি? ঠিক বলেছো। শোনো মিম, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু অনেক বেশি কথা বলতেছো। সৈকত ঘর জামাই থাকে মানে? হ্যাঁ, সৈকত ঘর জামাই থাকে মানে কি? সৈকত কেন আমাদের বাড়িতে থাকে সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। আমার কোনো ভাই বোন নেই, আমি একা মেয়ে, এই জন্য আমার বাবার বিজনেস সামলানোর জন্য সৈকত আমাদের বাড়িতে থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার বাবার সম্পত্তি কি কম নাকি? আমার বাবার প্রপার্টিজ অনেক বড়, ওখানে 200-300 লোকে হয় না। ওখানে কাজ করতে হলে মিনিমাম 2 থেকে 3 হাজার লোকের প্রয়োজন হয়। এটা দেখাশোনা করা তো আমার বাবার পক্ষে সম্ভব না, এই জন্য সৈকত দেখাশোনা করে। যাই হোক, কার সাথে কি কথা বলতেছে? তোমার তো মাথায় ঘিলু নাই, তুমি তো এগুলো বুঝবা না।
শুধু শুধু আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবা। শোনো, আমার মতো হাই সোসাইটির মেয়েকে নিয়ে কোনো কথা বলার রাইটস তোমার নাই, তাই আমাকে নিয়ে বলবা না। হ্যাঁ, তুমি যদি মোনা ভাবিকে নিয়ে কিছু বলতে তাহলে এটা মানানসই হতো, কারণ শিপু ভাইয়া তো আর ডাক্তার না, সরকারি হাসপাতালে দালালি করে খায়। ভাবি, মুখ সামনে কথা বলো, যা ইচ্ছা তাই বলবো আর আমরা সবকিছু মেনে নেবো? বাবার ব্যবসার কথা বলে শৌকত ভাইকে যে তুমি ঘর জামাই বানিয়ে রাখছো, আমরা কি এগুলা কিছুই জানি না? সবকিছুই জানি। আর কিসের প্রপার্টির কথা বলতেছো? কিসের তো অহংকার? তোমার বাবার যে কারখানা, সেটা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। কি মনে করছো আমরা কিচ্ছু জানি না? তোমাদের যে কি কারখানা, তোমার বাবা তো 1.5 মাস ধরে পলাতো, পুলিশ খুঁজতেছে, পাইলেই ধরে নিয়ে যাবে। সবাই সবার কুকীর্তির কথা জানে, বুঝছো? আর এই যে আমাদের বড় ভাই, পুরি যে বাটপারি করে এখান থেকে ওইখানে যায় ধরা খায়, আবার আরেক জায়গায় যায় বাটপারি করা শুরু করে। সবাই সবার কথা জানে, বুঝছো? আর আমরা কিন্তু অনেক ভালো বউ নাকি বলো? নাহলে তো আমরা সবার কথা বলেই দিতাম। এই যে ধরো বড় ভাবি, উনি যে মার গয়নাগুলো সব চুরি করছে, এগুলো তো আমি সবই জানি। কই, আমি তো কাউকে কিছু বলি নাই। মোনা, তুমি এটা কি বললা? এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলা? হ্যাঁ, শুনো, তোমার দিন দিন না সাহস কিন্তু অনেক বাইরে যেতেছে। এখানে সব ভাবিরা খারাপ না, তুমি একলা ভালো। তুমি একটা দুধে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, মার লকার থেকে গয়না চুরি হয়েছে না? মার লকার থেকে কোনো গয়না চুরি হয়নি। তুমি যে মাকে ঘুমের সাথে ওষুধের বড়ি খাইয়ে তার দলিলে আঙ্গুলে ছাপ নিতে গেছো, এটা কিন্তু আমি জানি। তোমার সাহস না দিন দিন খুব বাইরে যেতেছে। তুমি কি বললা? আমি লকার থেকে গয়না চুরি করতে গেছি না? হ্যাঁ, আমি লকার থেকে গয়না চুরি গেছি, এই কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইতেছো আমি চোর? হ্যাঁ, আমি চোর, আমি চুরি করি। নিজের দোষটা যে তুমি অন্যের ঘাড়ে দিচ্ছ, তুমি কি ভাবো আমি কিছু জানি না? আর তুমি যে বললা এই যে শিপু ভাই, সে নাকি ডক্টর। হ্যাঁ, সে তো ডক্টরই, কিন্তু সে হচ্ছে ভুয়া ডক্টর, বুঝছো? এই হাসপাতালে ক্যাবিন দেওয়ার নাম করে টাকা নিয়ে মানুষের কাছ থেকে চলে। আবার সেটা নিয়ে তোমার কি বড় গর্ব, এখন বড় বড় ফুটানি ছাড়তেছো না? তোমার কথা কি আমরা জানি না? এই সব কিছু না প্রমাণ আছে, বুঝছো? আর আমার স্বামী এই বাড়ির, এই ফ্যামিলির বড় ছেলে, বুঝছো? হিসাব মতো মা যেহেতু তাকে খুব ভালোবাসে, এই সম্পত্তির সবকিছুর মালিক একমাত্র আমার স্বামী হবে। আরে ভাবি চুপ করো, তোমাকে কথা অনেক শুনছি। বড় ভাই সম্পত্তি একলা পাইবো মানে? আমরা কি টাঙ্গের জলে ভাইসাইছি? বড় ভাই যদি পুরো সম্পত্তি পায়, তাহলে এই সম্পত্তির অর্ধেক ভাগ আমিও পাবো। শিপু ভাই, তুমি এটা কি বললে? তুমি অর্ধেক সম্পত্তি পাবে কিভাবে? মায়ের তো আরো 6টা ছেলে আছে, তারাও সম্পত্তি পাবে, কারণ আমরা তো সবাই মায়ের সন্তান। কি কি বললে তুমি? তুমি সম্পত্তির ভাগ চাও কেন? তোমার শ্বশুরের না বিশাল প্রপার্টিস, নানান রকম গল্প কথা আমাদের শোনাও, এখন আবার আমাদের সম্পত্তির দিকে তোমার চোখ পড়ছে। সারা জীবন শ্বশুর বাড়িতে পড়ে থাকলাম, ওই শ্বশুরের পাঁচ আটলা, বউটার পাঁচ আটলা, সারা জীবন বউয়ের গোলামি করলাম, মায়ের তো সেবা যত্ন কোনোদিন করো নাই, এখন আবার আসছে সম্পত্তির ভাগ নিতে। কিসের সম্পত্তির ভাগ? কোনো সম্পত্তির ভাগ হবে না, সারা জীবন ওই শ্বশুরের পাঁচাটাও আর ওই বউটার পাঁচাটাও। আরে এই সাগর ভাই, চুপ থাকো তো, করো তুমি মাগির দালালি, আর তুমি এসে সম্পত্তির ভাগ নিতে। হ্যাঁ, তোমার যদি মা সম্পত্তি বুঝায় দেয়, তাহলে তো দেখো তুমি কোন মাইয়ালে কোন জায়গায় জানি হাওয়া হয়ে গেছো, তা সম্পত্তিও থাকবো না, তুমিও থাকবা না। আর এই যে আমার দুই ছোট ভাই, একজন করে নেতার সামসামি, আর একজন তো কখন জানি ইয়াবা খায় রাস্তায় পড়ে থাকে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ওরা সামলাইবো মায়ের এই সম্পত্তি। এই তুই আমার মাগির দালাল বললি? বাড়াবাড়ি কোথায় তো বউয়ের মতো ব্যালেন্স নাই, বুঝছিস? কিন্তু একদম সত্যি কথা কইতে কইলাম, আমি যদি ইয়াবা খায় রাস্তায় পড়েও থাকি, তাতে কার কি? তোর বাপের টাকায় খাইতেছি আমি। চুপ কর। কিশোর গোষ্ঠ, হ্যাঁ তুই একটা কথা কবি না, তুই তেলবাজি করস কে? তুই কি মনে করো তারে তেল দিলে সব সম্পত্তি
ওখান থেকে নিয়ে আসলে কেন? এই শীতের মধ্যে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? তোমার কি মাথায় সমস্যা? চলো শোভা, চলো, আমার অনেক শীত করছে। মাথায় আমার সমস্যা না, মাথায় তোমার সমস্যা। এখন ওইখান থেকে সরার মানে বুঝো? কি? মা পুরা ইমোশনাল হয়ে আছে। ওরা এখন যা বুঝ দিবে মা সেটাই বুঝবে। তারপরে দেখা গেল নিজেদের নামে সব সম্পত্তি লেখায় নিল, তখন আমি পাবো, আমি কি পাবো? কচু কচু। মার কাছ থেকে এখন সরাই যাবে না। আরে এই আর কতক্ষণ বসে থাকবা মার হুঁশ ফেরার জন্য? আরে এখন যদি মা বের হয়ে দেখে তার এই বিপদের সময় তার ডাক্তার ছেলে পাশে নেই, তখন কি করবে? মা কি তার সব সম্পত্তি আমার নামে লেখা দিবে? দিবে না তো। আর মা যদি সম্পত্তি না লেখা দেয়, আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাব। কি ব্যাপার, তুমি সবার মতো আমাকে এখানে কেন নিয়ে এলে? আরে দেখলাম যে ভাই ভাবিরা এদিক ওদিক চলে গেল, মা অসুস্থ, আমি ওখানে বসেছিলাম, মা কখন ও সুস্থ হয় বা জ্ঞান ফেরে আমি মায়ের কাছে দৌড়ে যাব, তুমি এখানে কেন নিয়ে এলে? আস্তে আস্তে কথা বলো। তুমি বোঝো না সারা জীবন কি এরকম বলদ থাকবা? তোমার প্রত্যেকটা ভাবি যে তোমার ভাইয়াদেরকে উঠাই উঠাই নিয়ে গেছে। কেন নিয়ে গেছে জানো? এটা সম্পত্তির লোভে, সম্পত্তির লোভ। সারা জীবন বলদের বলদই থাকবা। শোনো, তোমাকে একটা কথা বলি, মার জ্ঞান ফেরার আগে সবার আগে তুমি গিয়ে মায়ের কাছে দৌড়ে পায়ের কাছে বসে থাকবে। মা যেন উঠেই তোমাকে দেখতে পায়, আর এমন ভাবে সেবা যত্ন করবে মা যেন দেখেই বুঝতে পারে যে তুমি সব থেকে বেশি তোমার মাকে ভালোবাসো। তোমার মতো ভালো বাকি ভাইগুলো বাসে না, ঠিক আছে? আর মা খুশি হয়ে সব সম্পত্তি আমাদের নামে রেখে দেবে। আরে দূর, তুমি আছো সম্পত্তি নিয়ে, আমার মা অসুস্থ, জ্ঞান ফেরেনি, এখন তুমি আছো এইসব সম্পত্তির বিষয় নিয়ে। শোনো, মার হুঁশ ফিরলে মাকে এইসব কথা বলে ডিস্টার্ব করা যাবে না। মেজাজটা গরম করে দিল তো, গরম করে দিল তো। শোনো, আমি যেটা বলছি তার জন্য এক চুলো এদিক থেকে ওদিকে না হয়। যদি হইছে তাহলে তো খুব ভালো করে জানো, আমাদের বাড়িতে তোমাকে যেভাবে পিটাতাম এখানেও ঠিক সেভাবেই পিটাবো। ভেবো না যে তোমার মা আছে, তোমার ভাইয়েরা আছে, সবাই এসে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। কেউ বাঁচাতে পারবে না। তাই আমি যেটা বলবো আমার কথা মতো শুনবে। তা যদি না শোনো এক গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো বলে দিই। কি ব্যাপার, তুমি আমার সাথে চলে আসলে কেন? তুমি ওইখান থেকে হুট করে চলে আসলে, তাই আমি ভাবলাম আমিও তোমার সঙ্গে চলে আসি। আমিও যদি চলে যাই, তুমিও যদি চলে যাও, মায়ের দেখাশোনা যদি কেউ না থাকে, তাহলে মা কি আমাদের সম্পত্তি লিখে দেবে? আমি ঠান্ডার মধ্যে বাইরে থাকতে পারবো না, কারণ আমি ঘরে যাবো। আর মা কি তুমি ঘুমায় থাকলে তোমার স্বপ্নের মধ্যে সে সম্পত্তি দিয়ে যাবে? এই যে মা এখন কতটা সেন্টিমেন্টাল হয়ে আছে, মার এখন দরকার হচ্ছে ইমোশনাল সাপোর্ট। সেই জায়গায় যদি মা দরজাটা খুলে দেখে তার এই ছেলে আর ছেলের বউ তার জন্য সেই শীতের রাতের মধ্যে দাঁড়ায় আছে, তুমি চিন্তা করো, মা কিন্তু তার সম্পত্তি আমাদেরকে লিখে দিবে। দেখো, আমি এত সম্পত্তি টম্পত্তি বুঝি না, আমার খারাপ লাগতেছে, এখন আমি যাই ঘুমামো। আর দুদিন পরে যেতে ভাই আমার এই সোফা কিনা দাও, এই টিভি কিনা দাও, ও কয়না কিনা দাও, ওগুলো তুমি আসমানে টানো। তুমি যত যাই বলো না কেন, বাকিরা সবাই কিন্তু গোপনে গোপনে ঠিকই প্ল্যান করতেছে কিভাবে মায়ের সম্পত্তি হাতে নেওয়া যায়। নিজেকে তো খুব বড় রাজনৈতিক নেতা হিসেবে দাবি করো, কিন্তু একটা প্ল্যান যে কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তোমার নেই। আচ্ছা আমাকে বলতো, এখন যদি মায়ের হুঁশ ফেরে মা কি বলবা? কোনো প্ল্যান করছো? আরে এত প্ল্যান পরিকল্পনা করার কি আছে? মার যদি হুঁশটা ফেরে আমরা দুজন বলবো, মা আপনি যখন হলো অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, আমরা দুজন অনেক কষ্ট করে আপনার রুম পর্যন্ত আনছি, অনেক কষ্ট হয়েছে আমাদের। মা এই কথা শুনে সব সম্পত্তি আমাদের দিয়ে দেবে, খেলা শেষ। তুমি ওই এসে থাকো, আর বাকিরা তোমার থেকে ভালো প্ল্যান করে মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে যাবে। আচ্ছা তাহলে কি করা যায়? সবাই যে যার মতো করে নিজেদের প্ল্যান সাজাতে চলে গেছে, আর তুমি কি করলে? ওখানে টাইম মেরে নিজের মায়ের রুমের পাশে বসে থাকলে, তাই না? সবাই বলদ এই জন্য চলে গেছে, তোমার মতো। আমি তো বলদ না, এই জন্য এখানে বসেছিলাম। আরে বাবা, মা আর কখন কি হয়ে যায় সেখানে থাকাটা আমাদের দায়িত্ব। থাকলে মা আমার থেকে একটু বেশি সহানুভূতিশীল হবে। আসছে আমার বুদ্ধিমান লোক। ঠিক আছে, আপনি এইটাই করেন। সবাই যে যার মতো প্ল্যান সাজিয়ে নিজেদের মতো সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যাবে, আর আপনি কি করবেন? আপনি আর আমি মিলে এই শীতের মধ্যে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আমার মাথায় না কোনো বুদ্ধি আসছে না। এখন যদি মাছ সম্পত্তি ভোগ দখল না করে ঢাকায় ফিরি, আমার খবরই আছে। পাওনাদাররা এক একজন এক এক রকম থ্রেট দিয়ে রাখছে। কেউ বলছে পিষে ফেলবে, কেউ বলছে মামলা দিবে, কেউ বলছে একেবারে ফালাই দিবে। আরে একটা আক্রমণ করে দিচ্ছে, জায়গায় জায়গায় লেখা লাগা রাখছে। একজনের দোকান আরেকজনের নামে বেচে দিচ্ছে, একজনের বাড়ি আরেকজনের নামে বেচে দিচ্ছি। না, আচ্ছা তোমার কি মনে হয় মা কি মারা যাবে? তোমার মা এত সহজে মরার লোক না। উনি এর আগে কয়েকবার হার্ট অ্যাটাক করেছে, মরেছে? মরেনি, এবারও সে মরবে না।
কিন্তু যদি এইবার মারা যায়, মারা যাওয়ার আগেই সব সম্পত্তি তোমার নামে করে নিতে হবে, নাহলে কিন্তু তোমার এই লক্ষ লক্ষ টাকার পাওনাদাররা আমার বাড়িতে এসে হামলা করবে। না না বাবা, আমি এগুলো নিতে পারবো না, এই বিপদ আমি সহ্য করতে পারবো না। যেভাবেই হোক কিছু একটা করো প্লিজ। সেটাই ওই মা যদি ভাগ বাটোয়ারা না করি মারা যায় তাহলে তো বিপদ। আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এক কাজ করি, মা তো এমনি শুয়ে আছে, আরো 2-4টা ঘুমের ওষুধ মারে খাওয়াই দিই। তারপরে যখন ঘুমাই যাব তখন স্ট্যাম্পের মধ্যে মায়ের টিপসই নিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে। আরে কি বলো, মা যদি মারা যায়? আরে মারা গেলে সমস্যা কি? মারা গেলে তো আরো ভালো, তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাইব, এই সব সম্পত্তির মালিক আমরা হয়ে যাব। আমার কথা মন দিয়ে শোনো, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে মাকে পড়া পানি খাওয়ানো। একবার যদি মাকে আমরা পড়া পানিটা খাওয়াতে পারি, মা সম্পূর্ণভাবে আমাদের বশে চলে আসবে। আর তখন মা আমাদের কথা চিন্তা করে এই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দেবে। কিন্তু এই পড়া পানি খেলে মায়ের কোনো অসুবিধা হবে না তো, কোনো ঝামেলা হবে না তো? আরে কিসের ঝামেলা হবে? সারা জীবন বোকা থাকবা। তোমার বাকি ভাইরা কত চালাক, আর তুমি যে কত বোকা, আমার হয়েছে যত জ্বালা। কোনো সমস্যা হবে না। পড়া পানি বাবার দরবার থেকে এনেছি, এটা শুধু পানি, কিচ্ছু হবে না। শোনো, মাকে ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু আমরা মাকে ঢাকা নিয়ে যাব কিভাবে? আরে বাবা, হঠাৎ করে সবাইকে বলতে হবে মায়ের শরীরের অবস্থা একেবারে খারাপ, ঢাকায় যদি নিয়ে না যাওয়া হয় তাহলে মা সুস্থ হবে না। হয়ে গেল, এটা হবে তো? তাতেও যদি কাজ না হয়, আমি তোমাকে বলি, মাকে যেভাবে হোক ফুসলে ঢাকায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর একটা হোটেলে মাকে রাখতে হবে, মাকে বোঝাতে হবে যে মা সয় সম্পত্তি আমার নামে লিখে দাও। তাতেও যদি কাজ না হয়, মাকে ওই হোটেলের মধ্যে বন্দি রাখতে হবে, ঠিক আছে? বন্দি রাখবে মানে? আরে বাবা, এসব আমি দেখবো, তোমার ভাবতে হবে না, চলো। আর তোমার এই যত শখ আহ্লাদ স্বপ্ন আছে না, এই সব স্বপ্ন তুমি পূরণ করতে পারবা যদি মা তার সম্পত্তিগুলা তার সব পোলা করে ভাত দিয়া আমার পকেটে গুছিয়ে দেয়। তারপর আমরা বাইরে ঘুরতে যাইতে পারবো, সিনেমা দেখতে যাইতে পারবো, তোমার জন্য হার গহনা সব কিছু কিনতে পারবো। একটা বুদ্ধি করি, কেমন কি কখন আমরা শুনি একটা যেই রুমে সান্দা মান্দা নিয়ে তুলে টাকা পয়সা রাখি, ওটা গোডাউনের মতন মারে কিডন্যাপ করে ওই রুমের ভিতর ঢুকাই দিই, ওরা সুন্দর মতন ছুরি ঠেকা একদম এই বলি কি আমরা সম্পত্তি দিবি, না দিলে কিন্তু তারা খুন করে ফেলবে। কেমন বুদ্ধিটা? আচ্ছা, মারে যদি কালো মস্তানকে দিয়ে থ্রেট করায় সব সম্পত্তি যদি আমারই করে নেই, তাহলে ব্যাপারটা কেমন হবে? শোনো, আমি এত কিছু জানি না। আমার যে 3 মুড়ি ওজনের একটা গয়না পছন্দ হয়েছিল, তুমি এই মাসে আমাকে এই গয়নাটা কিনে দাও। বুঝতে পারছো? বুঝতে পারবো না কেন? তুমি তো আছো তোমারটা নিয়ে, তোমার লাগবে গয়না, তো তুমি শুধু তোমার হেডা ভরবা। আমার যে কি হইতেছে আমি বুঝতেছি না, আমার সব সম্পদ আমার বাইরে পেয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। কাজের কাজ নেই, মেয়ে মানুষের বুদ্ধি এই জায়গায়। একটা কাজ করলে কেমন হয়, মানে মাকে যদি ভুলভাল ওষুধ খাইয়ে বা একটা ভুলভাল ইনজেকশন দিয়ে মেরে ফেলি তাহলে কেমন হয়? মানে তখন তো আমি মায়ের কাছে থাকবো, মায়ের সমস্ত সম্পত্তি তখন মা আমাকে দিয়ে দিবে, আমরা সব কিছু নিতে পারবো। দেখো, তুমি জীবিত রেখে টাকা নিবে নাকি মেরে টাকা নিবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। আমি এসব বিষয়ে কোনো কিছুই জানি না। আমি শুধুমাত্র আমার টাকা পেলেই হয়, আর আজকের মধ্যে আমি আমার সব টাকা চাই। এখন আর কথা বাড়াতে যাচ্ছি না, চলো ঘুমাবো। মার ঘরে মা নাই কেন? ইশরাত, এই মা কোথায়? আর কোথায় আর থাকবে? ঘরে হয়তো কোথায় আছে। আমি নিজে ঘরে দেখলাম, সে তো অসুস্থ, ঘর থেকে কোথায় গেল? এই, আমি তো দেখিনি, মা কোথায়? মা কোথায়? আরে দাঁড়া, আমরাও খুঁজতেছি মা কোথায়। মা তো রুমে নাই। তো মা মা করার কি আছে? সারাক্ষণ শুধু মা মা করতে থাকে, যেখানে কাছে আছে। এই, আরে মাকে দেখছিস? মা, এই মাসুদ, আলিফ, তোরা মাকে দেখছিস? মাকে তো রুমে নাই। মারে তো খুঁজে পাইতেছে না, কই মা? মা কোথায় গেল? মঞ্জুকে ডাকতে হয়। মঞ্জু, মঞ্জু, এই মার রুমে গেলাম, মা নাই। মা কোথায় রে? এই মঞ্জু, মা কোথায়? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ছাদে গিয়েছিলাম সেখানেও মা নেই। কি ব্যাপার মঞ্জু, তুমি চুপ করে আছো কেন? মা কোথায় বলো?
মাকে কোথাও খুঁজে পাইনি আমি। আমি গার্ডেনে খুঁজতে গেছিলাম, কোথাও পাইনি। পুকুর পাড়ে গেছিলাম, সেখানেও পাইনি। মা কোথায় বলো? আরে মার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। মা কই মঞ্জু, কথা বস না কেন? আজব ব্যাপার মঞ্জু, কখন থেকে সবাই এক কথা জিজ্ঞেস করতেছে মা কোথায়, মা কোথায়, বলতেছো না কেন? কোথায় মা? আরে মঞ্জু ধরে কতক্ষণ যাবত জিজ্ঞেস করতেছে মা কোথায়, বলস না কেন? মানে ভাইজান, আমিও তো রানীমারে খুঁজতেছি, সারা বাড়ি খুঁজলাম, কোথাও পাইলাম না। আমার মনে হয় কি ভাইজান, রানীমা হারাই গেছে। কি বলে? কি হারাই গেছে মানে? হারাই গেছে মানে কি? না, আমার ব্যাপারটা মাথায় ঢুকতেছে না। জলজন্ত একটা মানুষ এভাবে চলে যাবে বা হারায় যাবে, এটা কেমনে মানে নেই? পাওয়া যাবে কিভাবে? কাউকে যদি তুমি নিয়ে লুকায় রাখো, তাহলে সে যদি বের হয়ে আসতেও চায়, কিভাবে বের হয়ে আসবে? তুমি তো লুকায় রাখছো, সে তো বেরোতে পারবে না। আমি তো ড্যাম শিওর এই সম্পত্তির জন্য শিপু লুকায় রাখছে মাকে। হ্যাঁ শিপু, আমারও এই ধারণা হচ্ছে তুমি মাকে লুকিয়ে রেখেছো, কারণ এই মায়ের সম্পত্তির উপর তোমারই সবচেয়ে বেশি লোভ, বুঝছো? তোমার কারসাজি মনে হয় আমরা বুঝি না, না? আমরা কিন্তু সব বুঝি। হ্যাঁ চুপ করো। এই বাড়িতে আসার পর থেকে তোমাকে অনেক কথা শুনছি। মারে আমি গায়েব করতে যাবো কেন? আমার যে বাকি ভাইরা আছে, এরা কি দুধে দো তুলসী পাতা? আর এই যে সৈকত যে তোমরা হাবাগুবা খাও, সৈকত হাবাগুবা না, ওর বুদ্ধি আছে। ঘরজামায় থাকতে গেলে বুদ্ধি লাগে, এমনিতেই ঘরজামায় থাকা যায় না। আমার মনে হয় মারে গায়েবটা ওই করছে। শিবু ভাই, আমি কেন মাকে গায়েব করতে যাব? আমি মাকে অনেক বেশি ভালোবাসি, আমার দ্বারা এইসব কাজ কখনো সম্ভব না। আর তাছাড়া মা কোথায় গেছে এটা তো আমি নিজেও জানি না। মা বাড়িতে নেই, এই কষ্টে আমি মরে যাচ্ছি, আর তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলছো, তাই না? শোনেন শিপু ভাই, না জেনে শুনে আপনি অন্যের ঘাড়ে এভাবে দোষ চাপাতে পারেন না। আপনি নিজে যে দোষ করবেন আর সেই দোষ অন্যের ঘাড়ে চাপাবেন। আর এদিকে আমার জামাই হলো সহজ সরল মানুষ, আর এই জন্য আপনারা সবাই মিলে ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাই না? আমি থাকতে তো এটা হতে দেব না। আমি যতদিন আমার জামাইয়ের পাশে আছি, ততদিন আমার জামাইয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হইছে, এত সাজু সাজার তো কোনো কিছু আমি দেখতেছি না। উপরে সাজু সাইজা বইসা থাকো, বোঝা ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে তুমি একটা খারাপ মানুষ, আমরা সব ভালো করে জানি। আর মা কইছে সেটা আমরা ভালো করে জানি। এই চয়ন, মা কই সেটা কও, তাড়াতাড়ি কও। কই দিব মানে? মারে মনে আমি নিয়ে রেখে দিছি। শোনো, তোমরা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপাও, এই ধরনের ফাইজলামি কিন্তু ভালো না সাগর ভাই। আমি জানি না মা কই আছে। মা কই আছে এটা যদি জানতে চাও, তাহলে আমগো নেতা আর আমগো ইয়াভাবে সেইরে জিগাও, ওরা কইতে পারবো, আমি পারুম না। আমার তো জিগায় লাভ নাই চয়ন ভাই, কারণ আমি তো মার বিষয়ে কোনো কিছুই জানি না। আর তোমরা কি বলতে চাইতেছো? আমি কি সব জানি নাকি? শোনো, আমি যদি একবার মুখ খুলি না, তাহলে কিন্তু ভালো হবে না। আরে মার কথা তো জানে আলিফ তো কয়ে দিলে হয়ে যায়, তাহলে তো সব ঝামেলা শেষ। এই আলিফ, এই তুই মারে কই রাখছস? কই দিস না কেন? তুই শুধু শুধু সবার ঝামেলার মধ্যে ফেলাইছস। বুঝলাম না মাসুদ ভাই, সমস্যা কি? হ্যাঁ, এখানে আসার পর থেকে দেখতেছি তোমরা সবাই মিলে আমার পিছনে পড়ে আছো। শোনো, মা যেমন তোমাদের, মা কিন্তু আমার। আর তার থেকেও বড় কথা, মায়ের এই সয় সম্পত্তি নিয়ে আমার কোনো লোভ নাই। আমি যা ইনকাম করি সেটাতে আমার খুব সুন্দরভাবে চলে যায়। যদি মাকে কেউ লুকায় রাখে, সেটা হচ্ছে বড় ভাই বলে দিলেই তো হয়ে যায়। মা কোথায় আছে, সব কিচ্ছা তো এখানেই খতম হয়ে যায়। আমার হাজবেন্ড এই বাড়ির ছোট ছেলে বলে আপনারা সবাই মিলে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবেন, সেটা আমি কখনোই হতে দিব না। আমার হাজবেন্ড এই ধরনের কাজ করতেই পারে না। আর সম্পত্তির জন্য কিনা আমার হাজবেন্ড তার মাকে লুকিয়ে রাখবে, এটা তো অসম্ভব বিষয়। আমার কি মনে হয় জানেন, এরকম একটা জঘন্য কাজ কেবলমাত্র বড় ভাই আর ভাবিকে দিয়েই সম্ভব। আর এটাই সত্যি। সত্য যে কখনো চাপা থাকে না, সেটা কিন্তু সবাই জানে। আর সত্যি বললে আজকাল সবার গায়ে ফসকাও পড়েছে। আলিফ, তোর বউ কিন্তু বেশি কথা কইতেছে। বেশি কথা কইলে একদম খায়া ফেলাম কিন্তু। মঞ্জু, কিসের ভ্যান? লাশ কার? এখানে কেন? এটা রানীমার লাশ।
লাশ মানে? মা কিভাবে মারা গেল, কখন মারা গেল? ভাইজান কিভাবে মারা গেল শুনতে চান? তাহলে শুন। বাপ্পা, শিপু, সাগর, চয়ন, মাসুদ, আলিফ, সৈকত, তোরা কই বাবা? একটু এদিকে আয়। মঞ্জু, রানীমা আপনি আমায় ডাকছেন? আমার এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে দিয়া। বিয়াদবি মাফ করবেন রানীমা, আপনি কেন ওইখানে যাবেন? আপনার কি কোনো কিছু কমতি আছে? না, কোনো কিছু কমতি নাই, শুধু আমার সন্তানদের মনুষ্যত্বের কমতি আছে। আমি আমার ছেলেদের চিনি, তাই আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি। আরেকটা কথা, আমি কোথায় যাইতেছি, ঠিকানা কি, এগুলা যেন কেউ না জানে, বিশেষ করে আমার কোনো সন্তানদেরকে তুই বলবি না। জি রানীমা, আপনি যা কইবেন তাই হইব। ভাইজান, রানীমা নিষেধ করছিল, আপনাদের কাছে সাহস করে কইতে পারি নাই। এটা রানীমার আদেশ ছিল। না, খুবই দুঃখজনক। আসলে বুকটা ফাইটে যাচ্ছে, কিন্তু এখন তো কিছু করার নাই। এখন তো আমাকে শক্ত হইতে হবে। মা মারা গেছে, এটা কষ্টের সংবাদ, নিঃসন্দেহে কষ্টের সংবাদ, কিন্তু আমি যদি শক্ত না হই, এখন মার এই সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এসবে হালকে ধরবে। এগুলো চালানোর জন্য যে মেধা বুদ্ধি, যে জ্ঞানের প্রয়োজন হয়, সেটা তো একমাত্র মায়ের বড় ছেলের ছিল। এখন এই কষ্ট আমার বুকে চেপে রেখে আমাকে সবকিছুর দায়িত্ব নিতে হবে। এই সবকিছুই তো এখন থেকে আমার। সম্পত্তি তোমার মানে? সম্পত্তি তোমার কেমনে হইলো? মা কি তোমার নামে সম্পত্তি লেখা দিয়ে গেছে? আর নিজেরা কি মনে করো তুমি বড় ভাই হইছো দেখা তুমি যা কইবা তাই হইব? কিচ্ছু হইব না। আমি কইয়া দিতেছি এই সম্পত্তি আমার মানে আমার। শিপু, তোমার বড় ভাই খারাপ কি বলেছে? হ্যাঁ, উনি তো এবারই বড় ছেলে, আর বড় ছেলে হিসাবে এই সম্পত্তি সবকিছু উনার পাওনা। ঠিক আছে, তুমি উনার সাথে ভালোভাবে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। বড় ভাইয়ের মানে কইলেই হইলো নাকি? বড় ভাইয়ের সম্পত্তি কি জোর করে নিব নাকি? আমরা এগুলা মানুম না। আর জোর করে নিলে অনেকেই নিতে পারে, এত জোরাজোরির কিছু নাই। সম্পত্তি শিপুর, শেষ কথা। আরে থামো সবাই, কি শুরু করছো সবাই? হ্যাঁ, মায়ের লাশটা এখানে পড়ে আছে, আর তোমরা তো সম্পত্তি নিয়ে, তোমাদের মধ্যে কি মায়া মহব্বত বলতে কিচ্ছু নেই? সম্পত্তির জন্য সমস্ত কিছু শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, থামো তো, এত কথা বলতেছো কেন? হ্যাঁ, কেন করবে না? অবশ্যই করবে, 1000 বার করবে। সবাই কি চিন্তা করছেন? হ্যাঁ, সবাই যে যার মতো সম্পত্তি ভাগাভাগি করে নেবেন, আর আমার জামাই বোকা বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি তো এটা হতে দেব না। আমি আমার জামাইয়ের পাশে আছি। এই সম্পত্তির ভাগ তো আমি আদায় করে ছাড়বো। শুনুন, এই সম্পত্তি যদি কেউ বেশি পেয়ে থাকে সেটা হবে আমার জামাই, কারণ মাকে আমার জামাই সব থেকে বেশি ভালোবাসতো। আর আপনারা কেউ তো ভালোবাসতেন না, সবার তো সম্পত্তির ভাগ লাগবে। শুনেন, আমি বেঁচে থাকতে এই সম্পত্তি আমি কারো হতে দেব না। এই সম্পত্তি পাবে আমার জামাই। আর যদি আপনারা ভালোই ভালো এই সম্পত্তি না দেন, তাহলে আমি আমার বাবার ক্ষমতা দিয়ে হলেও এই সম্পত্তি আদায় করে ছাড়বো বলে দিলাম। এই ভাবি, এই এত বাড়াবাড়ি কেন করতেছো? কেন বাড়াবাড়ি করতেছো? এত বেশি কথা কেন বলো তুমি? হ্যাঁ, চুপ করে থাকো বলে দিলাম। তোমার মতো হাজার হাজার মেয়ে আমার কথায় ওঠে আর বসে। তুমি কি হইছো? বেশি বেশি কথা বলো। হ্যাঁ, এই সম্পত্তি আমার, আমার মানে আমার। চুপ করো। মায়ের সামনে রেখে তোমরা এভাবে সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু করেছো, তোমাদের লজ্জা করে না? আরে সম্পত্তির ভাগ তো তোমরা সবাই পাবে, সবার মাঝে সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমরা আগে মায়ের লাশটা দাফন করার ব্যবস্থা করো, তারপরে যেমন চাই তাই করো। আরে ধুরু ভাবি, এই দাফন গাফন নিয়ে এত বারবার কেন কথা হইতেছে? একটা মানুষ মরলে পচতে 24 ঘন্টার মতন সময় লাগে। মার লাশ কোনো জায়গায় যেতেছে না, মার লাশকে উঠে দৌড় দিব নাকি? এই জায়গায় আছে থাকুক,
কিন্তু যেটা হিসাব আগে করার ওই হিসাবটা করতে হইব না। আজকে এই জায়গায় সবার সম্মতি নিতে হইব যে এই বাড়িটা আমার, মার এই সম্পত্তি আমার, তাইলেই তো ঝামেলাটা শেষ হয়ে যায়। হ, আমারও একই কথা। এই সম্পত্তির আমি এক আনাও ছাড়ুম না। তোমার গেছে ভালো কথা, এই সম্পত্তি তো লয়া যায় নাই। আমারও শেষ কথা, এই সম্পত্তির এক আনাও আমি ছাড়ুম না। শোনো, এই সম্পত্তি আমার, এর জন্য যদি আমার উপরে মহলে কথা কইতে হয় না, তাহলে কিন্তু তোমাদের সবারই খবর আছে। অবশ্যই আমি উপরে মহলে কথা বলতে চাই না। যদি আমার কথা তোমরা মেনে না নাও, পরে আমি কি করতে পারি সেটা ভালো করেই তোমাদের বুঝাই দিব। আমার জামাই তো ঠিকই বলছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিন্তু ঠিকই বাঁকা করতে হবে। সেজন্য আপনাদের সবাইকে বলি, আমার জামাই যেটা বলতেছে না, ভালোই ভালো সেটা করেন। যদি না করেন তখন যে কি করব আপনার চিন্তাও করতে পারতেছেন না। একটা কথা কান খুলে শুনে রাখেন, এই সম্পত্তির উপর অধিকার শুধুমাত্র আমার জামাইয়ের একার। আরে বাপ রে বাপ, উপর মহল পরিচিত কি ভাবছেন? উপর মহলে আমাদের পরিচিত কেউ নাই, আমরা কিছু চিনি না। এই যে টাকা দিয়া উপর মহলে টাকা দিয়া ব্যবসা, বুঝেন নাই? সব কিছু খুব ভালো করে চিনি, শুধুমাত্র ছোট বইলা সবগুলার এত সম্মান করি। কিন্তু আমার মাই যখন নাই, সেই সম্মানের আমার আর কোনো দরকার নাই। এই সম্পত্তি, এই বাড়ি ঘর জায়গা জমি যা কিছু আছে সবকিছু আমার, আমি নেব। দেখি কি আমার আটকা। হ্যাঁ সেটাই, সম্পত্তি ভাগাভাগি করার সময় আমি কিন্তু কে ছোট কে বড় সেটা দেখব না। সম্পত্তি ভাগাভাগি করার সময় যদি আমার বড়দের অসম্মানও করতে হয়, আমি সেটাই করব। এটা করার জন্য আমি কিন্তু দ্বিতীয়বার ভাববো না। ছোট বউ, মুখ সামলায় কথা বলো, একদম মুখ সামলায় কথা বলো। আমি বলে দিচ্ছি না, এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার মানে আমার। বড় ভাই, আমি একবার কইছি না এই বাড়ি আমার, এই বাড়ি আমার মানে এই বাড়ি আমার না। এই বাড়ি শুধু তোমার একার না, এই বাড়ি সবার। সম্পত্তি নিয়ে এত বাড়াবাড়ি করতে দেব না আমি। এই দাঁড়াও, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এই সব সম্পত্তি বাড়ি আমার। আরে রাখো তোমার বকবকানি, আমি বলছি এই বাড়ি আমার মানে এই বাড়ি আমার। আরে বললেই হইলো, এই বাড়ি আমার, আমারই। বললেই তো হয়ে যায় এই বাড়ি আমার। ছোটবেলা যা ইচ্ছা তাই, এই বাড়ি আমার মানে আমার। এই বাড়ি কারো না, এই বাড়ি বৃদ্ধাশ্রমের। আরে ভাই, নিজেদের ঝামেলা আছে। আরে কি ভাই, কি এই সম্পত্তি আমাদের কারণ না মানে কিসে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আপনার মা মারা যাওয়ার আগে তার যত সয় সম্পত্তি ছিল সবকিছু বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়ে গেছে। আরে কি সব ফালতু কথা বলতেছেন আপনারা? কে? আমি অতি সাধারণ একজন মানুষ, পেশায় ডাক্তার। আমার একটা ছোট্ট বৃদ্ধাশ্রম আছে, আর আপনার মা সেখানেই ছিল। তার ইচ্ছা অনুযায়ী তার যত সয় সম্পত্তি ছিল মৃত্যুর আগে সে বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়ে গেছে। ডাক্তার সাহেব, আসলে কি হয়েছিল একটু খুলে বলবেন আমাকে? আসলে ঘটনা হচ্ছে কি শুনেন, আপনার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। ম্যাম, আপনি যা বলছেন তা কি সব ভেবেচিন্তে বলছেন? না মানে আপনার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি কি সজ্ঞানে স্বইচ্ছায় ভেবেচিন্তে এই বৃদ্ধাশ্রমের নামে রেখে দিতে যাচ্ছেন? হ্যাঁ উকিল সাহেব, আমি সব জ্ঞানে স্বেচ্ছায় আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এই বৃদ্ধাশ্রমের নামে দান করে যেতে চাই। যে সম্পত্তির জন্য সন্তানরা মায়ের কাছে মিথ্যা বলে, যে সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, এই সম্পত্তি আমার সন্তানদেরকে আমি দিতে চাই না। এই সম্পত্তি ওদের প্রয়োজন নেই, এই সম্পত্তি তাদের প্রয়োজন যারা আমার মতো ব্যর্থ মা, যে মা আমার মতো তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, সন্তান থাকা সত্ত্বেও যে মায়ের মাথা গোঁজার ঠাঁই হয় না, সেসব বাবা মায়ের জন্য আমি আমার সম্পত্তি এই বৃদ্ধাশ্রমের নামে দান করতে চাই। এই বাড়িটা যদি বৃদ্ধাশ্রমের হয়ে যায়, তাহলে আমার মতো ভুক্তভোগী মায়েরা অন্তত মাথা গোঁজার একটা ঠাঁই পাবে। সেজন্য আমি জেনে শুনে সজ্ঞানে আমি আমার এই বাড়িটা বৃদ্ধাশ্রমের নামে লিখে দিতে চাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু চাচ্ছেন সাইনটা করে দেন। আপনাদের মা আপনাদের সকল সম্পত্তিগুলো আইনগতভাবে ল করে আমাদের বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়ে গেছে। আরে আপনি এটা কেমন কথা বললেন? মায়ের সয় সম্পত্তি আমরা ছেলেরা পাবো না, বৃদ্ধাশ্রম পাবে, এটা কেমন নিয়ম? আরে উকিল সাহেব,
কি শুরু করছেন? হ্যাঁ, আপনি মনে করছেন আপনি উকিল দেখে একটা কথা কইবেন আর আমরা মাইনা নিব? মায়ের সম্পত্তির জন্য যদি আমাদের আদালতে যাওয়া লাগে সেটা পর্যন্ত যাব, কিন্তু মার সম্পত্তির 1 ইঞ্চিও ছাড়বো না। এইসব আইন কানুন আমাদের শিখাতে আসেন, কারণ আমি একজন পলিটিক্যাল লিডার। আমি আইন তৈরি করি, আমরা যেটা বানাই না ওইটাই আইন। আমার মা কি করে বৃদ্ধাশ্রমের সম্পত্তি দেয়, ওইখান থেকে কিভাবে আমার ছিনিয়ে আনতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কারণ উপরে মহলে এই যোগাযোগ হাত সবকিছু আমার আছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে। এই ভাই, এই ফাজলামি শুরু করছেন এই জায়গায়? হ্যাঁ, আমাদের বাড়ির ভিতরে ঢুকে বলতেছেন সব সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে মালিকে দিয়ে চলে গেছে। এই বাইরেন তো বাইরেন, এখান থেকে বের হবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? বাহ বাহ বাহ, আপনারা কেমন মানুষ বলুন তো? আপনাদেরকে তো মানুষ বলতেও আমার লজ্জা করছে। ওনার মায়ের লাশ উঠানে পুরো আছে, আর আপনারা মায়ের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করছেন। আপনাদের মায়ের সম্পত্তির ওপরে যে পরিমাণে লোভ আপনাদের, এর 10% যদি লোভ আপনার মায়ের প্রতি থাকতো, হয়তোবা উনি আজকে বেঁচে থাকতেন। আর আপনারা সবাই বাড়িতে আসছিলেন কেন? আপনার মা অসুস্থ বলে, তার সুচিকিৎসা করাবেন, তাকে সুস্থতা করবে। কিন্তু আপনারা কি করলেন? আপনার মায়ের প্রতি এতটুকু চিকিৎসার প্রতি মনোযোগ ছিল না। আপনার মায়ের কিন্তু বড় অসুখ হয়েছিল, খুব ছোট্ট একটা অসুখ হয়েছিল, যেটা কিনা সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে আজ হয়তো উনি বেঁচে থাকবেন। আর আমি আমার বৃদ্ধাশ্রম চালানোর সুবাদে অনেক অমানুষ সন্তান দেখছি, কিন্তু আপনাদের মতো মানুষ আমি আমার লাইফে দেখিনি। আমার তো মনটা চাইতেছে আপনাদেরকে পুলিশদের ধরিয়ে দিই। আপনাদের মার কাছে শুনেছি আপনারা সকল ভাই কোনো না কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, আর আপনারাই বলছেন আপনারা আইনের সাহায্য নেবেন, আদালতে যাবেন। আমার তো ইচ্ছে হচ্ছে নিজেই বাদী হয়ে আপনাদের 7 ভাইয়ের নামে আদালতে মামলা করতে, কিন্তু শুধুমাত্র আপনার মায়ের শেষ ইচ্ছের জন্য সেটা করা যাচ্ছে না। সন্তান যেমনই হোক, মা তো মাই। কোনো মাই এমন কোনো কাজ করবে না যাতে সন্তানের কোনো ক্ষতি হয়। ঠিক তেমনি আপনাদের মাও চেষ্টা করেছে আপনাদেরকে নিরাপদে রাখার জন্য, যেমনটা মৃত্যুর পরেও চেষ্টা করছে শাড়ির আঁচল নিচে আপনাদেরকে নিরাপদে রাখার। কিন্তু সেই কথাটা আপনাদের মাথায় কতটুকু ঢুকেছে সেটা নিয়ে আমার আদৌ প্রশ্ন আছে। কারণ আপনাদের ধ্যান জ্ঞান নীতি সবকিছু তো এখন ঢুকে গেছে শুধুমাত্র একটা জিনিসের উপর, সেটা হচ্ছে মায়ের সম্পত্তি। যাই হোক, আপনাদের মা আমার কাছে একটা সম্পদ রেখে গেছে। আপনারা আগামীকালকের মধ্যে বাড়িটা খালি করবেন। সাহেব চলেন। বাপ্পি, তুই আমার বড় ছেলে, তাই প্রথম কথাটা তোকেই বলি। ছোটবেলা থেকে ব্যবসার প্রতি তোর অনেক ঝোঁক ছিল, কিন্তু ছোটবেলা থেকে তুই বড় লোক হওয়ার সহজ পথ খুঁজতি। বাবারে, জীবনে বড় হওয়ার দুটোই উপায় আছে, এক হচ্ছে সততা আর এক হচ্ছে পরিশ্রম। বৃদ্ধাশ্রমের সামনে একটি চায়ের দোকানের কথা আমি ডাক্তার সাহেবের কাছে বলে গেছি, সেই দোকানটাতে তুই বসবি। সততা আর পরিশ্রম দিয়ে যদি লেগে থাকতে পারিস, দেখবি তোর ওই ব্যবসা একদিন বিশাল বড় হবে। মানুষের সাথে 2 নাম্বারই করা বাদ দে। আর হ্যাঁ, ওর কাছে কিছু লোক 4-5 লক্ষ টাকার মতো পাবে, সেটাও আমি জানি। বৃদ্ধাশ্রমের ডাক্তার সাহেবকে আমি বলে দিয়েছি, তাকে বলিস, সে তোকে টাকা দিয়ে দিবে। আর মুস্কান, তোমাকে বলছি, আমার ছেলেটা যাতে ব্যবসায় সফল হতে পারে, তার জন্য স্ত্রী হিসেবে তোমার অনেক দায়িত্ব। অবৈধ টাকার দিকে নজর না দিয়ে নিজের স্বামীকে হালাল পথে ফেরানোর চেষ্টা করো। শিপু, আমি জানি না তোর কখনো আফসোস হয় কিনা তোর ইনকাম নিয়ে, তবে তুই যেটা করিস সেটা কোনো সুস্থ সবল মানুষের কাজ হতে পারে না। একজন মুমূর্ষ রোগীর জীবন নিয়ে খেলা করা কখনোই উচিত না। তবে একটা কথা সত্যি কি জানিস, আমি খেয়াল করেছি, ছোটবেলা থেকে অসুস্থ মানুষের পাশে থাকার, তাদের বিপদে আপদে এগিয়ে যাওয়ার অভ্যাসটা তোর সবসময় ছিল। বৃদ্ধাশ্রমে আমার মতন অসুস্থ মানুষরা আসে, তাদের কাকে কোন হসপিটালে ভর্তি করতে হবে, কাকে কোন হসপিটাল থেকে পুনরায় বৃদ্ধাশ্রমে আনতে হবে, এই দায়িত্বটি আমি তোকে দিয়ে যাচ্ছি। আর চিন্তা করিস না সংসার চালানোর ব্যাপার নিয়ে, ডাক্তার সাহেব তোর একটা নির্দিষ্ট বেতন ধরে দিবে।
মুনা, তোমাকে বলছি বৌমা, খেয়াল রেখো, ও যাতে রোগী ভর্তি করতে করতে নিজেই না রোগী হয়ে পড়ে। ওর কিন্তু খাবার দাবারের ঠিক নেই, ওকে নিয়ম মাফিক জীবনে চলতে শেখাও। সৈকত, আমার 7 ছেলের মধ্যে তুই ছিলি সবচাইতে ভদ্র। ছোটবেলা থেকে তুই সবসময় মুখ বুজে সহ্য করিস সবকিছু, কিন্তু তোর এই ভালো মানসিকতার সুযোগটা খারাপ মানুষরা নিয়ে নেয়। তাই তো নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে তোকে। আমি তোকে সম্পত্তি বলতে কোনো কিছু দিয়ে যাব না, দিয়ে যাব একটি শিক্ষা। তোর যথেষ্ট মেধা আছে, নিজের পায়ে দাঁড়াতে শেখ। মনি বৌমা, তোমাকে বলছি, বিয়ের পর একটি মেয়ে তার আসল পরিচয় হচ্ছে তার শ্বশুর বাড়ি, স্বামীর পরিচয়। তাই কথায় কথায় নিজের বাবাকে না টেনে তোমার স্বামীকে কর্মক্ষম করে গড়ে তোলো। দেখবে তোমাদের সোনার সংসার সবসময় হাসি খুশিতে ভরে থাকবে। সাগর, তোর মতন ছেলেকে আমি পেটে ধরেছি সেটা ভাবতেও আমার ঘৃণা হয়। অসহায় দুস্থ মেয়েদেরকে এনে টাকার প্রলোভন দেখিয়ে, ছি, আমার বলতেও ঘৃণা লাগছে। তুই যে অপরাধ করেছিস সেটা ক্ষমার অযোগ্য, তবে মায়ের মন তো, তাই তোকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিচ্ছি। চাকরির কথা বলে ঢাকা শহরে অনৈতিক কার্যক্রম তুই চালাচ্ছিস, সে সকল মেয়েদেরকে আগামীকাল থেকে অন্ধকার জীবন থেকে সরিয়ে নিয়ে আসবি, এই বৃদ্ধাশ্রমে এনে চাকরি দিবি। মিম, নিজের স্বামীকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই। আমি জানি তুমি খুব সরল মনের মানুষ, নিজের স্বামীকে অগাধ বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। নিজের স্বামীকে সবসময় টাইটের উপর রাখবে। জয়ন, তুই তো সবার পরিচয় দিস যে তোর ট্রান্সপোর্টের একটা বিজনেস আছে, তাই না? এই বৃদ্ধাশ্রমে আমার মতো অনেক অসুস্থ মানুষ আসবে। চিন্তা করে দেখলাম বৃদ্ধাশ্রমে একটা গাড়ি থাকা খুবই জরুরি। ডাক্তার সাহেবের সাথে এটা নিয়ে আমি কথা বলে গেছি। এই বৃদ্ধাশ্রমে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলেছি, সেই অ্যাম্বুলেন্সটা তুই চালাবি। শুধু বৃদ্ধাশ্রমের জন্য না, এই এলাকার যে কেউ বিপদে পড়বে তাদের দিকে এগিয়ে যাবি বাবা। মা তুলি, আমার এই খ্যাপাটে ছেলেটার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। ও যেন অন্যায়ের পথ থেকে ভালো পথে আসতে পারে সেটার চেষ্টা করো। মাসুদ, ছোটবেলা থেকেই তোর ইচ্ছা ছিল রাজনীতিবিদ হওয়ার, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ হতে হলে অবশ্যই তাকে ভালো আইন বুঝতে হয়, হিসাব বুঝতে হয়। তাই বৃদ্ধাশ্রমের সকল হিসাব কিতাব এবং আইনের দলিলের দায়িত্ব তোর উপরে। দায়িত্বগুলো এমনভাবে সামলাবি যাতে মানুষ তোর প্রশংসা করে। তখন আর কোনো নেতার পিছনে পিছনে তোর দৌড়াদৌড়ি করতে হবে না। নিজের কাজের যোগ্যতা দিয়ে নিজেই প্রতিষ্ঠিত হতে পারবি। ববি, আমার এই ছেলেটা যেমনই হোক, ওর মনটা খুবই ভালো। ওকে ভালো কাজে উৎসাহ দিও, তাহলে দেখবে ও সকল খারাপ কাজ থেকে দূরে সরে এসেছে। আলিফ, তুই না পরিচয় দিস তুই অনেক বড় ফার্মাসিস্ট। আমি জানি, খুব ভালো করেই জানি তুই ফার্মাসিস্ট না, তবে চেষ্টা করলে একটা ফার্মেসির দোকানে ওষুধের হিসাব অন্তত তুই রাখতে পারবি। বৃদ্ধাশ্রমের সামনে একটি ফার্মেসি দিয়ে দেওয়ার কথা বলেছি আমি ডাক্তার সাহেবকে। সেই ফার্মেসিতে তুই বসবি। দেখিস বৃদ্ধাশ্রমের বাকি মানুষগুলো যাতে সঠিক সময় ওষুধের অভাবে না ভোগে। অথই, আমি জানি আলিফের কিছু বাজে নেশা আছে। স্ত্রী হিসেবে নেশাগুলো তার জীবন থেকে সরিয়ে দেওয়ার দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমি তো মা, আমার কাছে সব সন্তানই সমান। আমি অনেক কষ্ট করে মানুষ করার চেষ্টা করেছি তোদেরকে, কিন্তু পারি নাই। হয়তো মা হিসেবে আমি ব্যর্থ। আমি তো আর কাউকে ফেলে দিতেও পারি না। আমার জন্য তোদের কষ্ট না হলেও তোদের জন্য আমার খুব কষ্ট হয়। তাই চেষ্টা করেছি মা হিসেবে অল্প কিছু হলেও তোদের দিয়ে যেতে। জানি তোরা এটারও অযোগ্য। আমি আর বেঁচে নাই বাবা,
মা হিসেবে তোদের কাছে এইটুকু দাবি আমি রাখতেই পারি, যতটুকু রেখে গেছি আর ধ্বংস করিস না। মঞ্জু, তোর মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীতে হয়তো এখনো টিকে আছে। তুই যেভাবে আমার আশেপাশে ছায়ার মতন ছিলি আমাকে সাহায্য করার জন্য, সেটা আমি কখনোই ভুলবো না। তাই ডাক্তার ও উকিল সাহেবের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার হিসেবে তুই দায়িত্ব পালন করবি।